আর কি দেখার আছে? এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি কি হতে পারে? দেশের ব্যাংকিং নিয়ে কথা উঠলেই চোখ কপালে তুলে এসব প্রশ্নের উত্তর খোঁজেন সাধারণ মানুষ। চাপ যেন এই খাতে নিত্যদিনের ঘটনা। খেলাপি ঋণ এখনও বাড়ছে। গত ১.৫ দশকে ব্যাংকে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। সম্প্রতি এমন প্রতিবেদনের সামনে এসেছে। সবাই জানতে চায় তাহলে কবে স্বস্তি দেবে ব্যাংক? আমরাও সেই প্রশ্নের উত্তর জানতে চাই এবং তা জানতেই আজকে দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আসছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মোসলেউদ্দিন, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আপনার সাথে আমার প্রায় ২.৫ বছর পরে কথা হচ্ছে। তখন আপনি আরেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, আজকে আরেকটির দায়িত্বে আপনি আছেন। আমি এমন একটা সময় আপনার সাথে যখন আলোচনা করছি, যখন আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে পুরো অর্থনীতিতে অনেক ধরনের এখানেও পালাবদল হয়েছে এবং বেশ কিছু পরিবর্তন সংস্কার অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমি অত পেছন থেকে আসতে চাই না, কিন্তু প্রশ্নটা করতে চাই, ব্যাংকের যেই দুরবস্থার কথা বা সংকট যাই বলি না কেন, সেটার যা হয়েছে সেটি একটি আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে সেটার কারণে নিশ্চয়ই বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের যে কার্যক্রম এবং এটিকে ঘিরে যে মানুষের বা গ্রাহকের সেন্টিমেন্ট, সেটিও নিশ্চয়ই কিছুটা প্রভাবিত হয়েছে। আমি প্রশ্নটা এভাবে করতে চাই, ব্যাংকিং সেক্টরকে ধরে যদি আমি ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে ধরি, যতটা এগোনোর কথা ছিল আসলে ততটা আমরা এগোতে পারলাম কিনা? বাংলাদেশের ইসলামী ব্যাংকের ইতিহাস ৪২ বছরের। 10টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং আছে। আপনি জানেন যে বাংলাদেশের মোট জনগণের ক্লোজ টু 90% আর মুসলিম সেন্টিমেন্ট। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্মই হয়েছিল যে আমাদের এই মুসলিম সেন্টিমেন্টকে কি করে শরিয়ার উপরে ভিত্তি করে একটি ইসলামী কাঠামোর আলোকে আমাদের ব্যবসা বাণিজ্যকে এস্টাবলিশ করা যায়। তো সেটা it was continuing is very good way. Islami Bank was one of the largest bank of making the entrepreneurs in the country. Islami Bank যে কত এন্টারপ্রেনার তৈরি করেছে আমার কাছে মনে হয় এটা গুনলে পারে সব থেকে হাইস্টের দিকেই চলে যাবে। এবং পরবর্তী যে ইসলামী ব্যাংকগুলো এসেছিল ইট ওয়াজ অলসো রানিং ওয়েল। কিন্তু সমস্যাটা তৈরি হলো যে যখন এই যে ব্যাংকগুলি ইসলামী ব্যাংকগুলি চলছিল তখন মালিকানাতে পরিবর্তন দেখা দিল এবং একই মালিকানার আন্ডারে অনেকগুলি ইসলামী ব্যাংক চলে আসলো। এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের মনে একটা অস্বাভাবিক অবস্থা তখন থেকেই ইঙ্গিত দিয়েছিল এবং পরবর্তীতে আজকে আমরা যে জিনিসের পরিণতি দেখলাম যে 10টি ইসলামী ব্যাংকের ভিতরে অধিকাংশই আই শুড সে নাও ইজ ইন ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনস। এর ফলে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে যেটা আসছে যে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে তারল্য সংকটের অভাব, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে ক্লাসিফিকেশন দ্যাট ইজ এ পার্সেন্টেজ ইজ হিউজ, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না। সো এই সমস্ত নিউজের কারণে ইসলামিক ব্যাংকগুলোর অ্যাভারেজ আপনার কনফিডেন্সের উপরে একটা মানুষের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এবং আমার ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক অলসো 100% শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক। আমরা ফর দ্য লাস্ট 23 ইয়ার্স উই আর ইন দ্য মার্কেট এবং আমাদের লিকুইডিটি সারপ্লাস উইথ এ ভেরি হিউজ মার্জিন। আমাদের ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও দ্যাট ইজ অনলি 80%, whereas it can be 92%. আমাদের ফরেন কারেন্সির পজিশনস $400 million প্লাস। সো আমরাও কিন্তু উই আর অলসো অ্যাফেক্টেড উইথ দ্যাট অল সর্ট অফ নিউজ। এবং এইটা যেটা সামনে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক ইজ অলসো ডিসাইডেড দ্যাট যে কনভেনশনাল যে ব্যাংকগুলি ছিল তারা যে ইসলামিক উইন্ডো ওপেন করেছিল সেটারও কিন্তু অনেক ব্যাপ্তি ইয়ে হয়েছিল। বাট রিসেন্টলি আই রেড ইন দ্য নিউজ পেপার দ্যাট কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডোগুলোকে সাবসিডিয়ারিতে কনভার্ট করতে হবে। সো দ্যাট ইজ অলসো এ গুড মুভ। But all in total scenario, the total Islamic Sharia ভিত্তিক bank in Bangladesh is now in very vulnerable situations to the stakeholders. আমার একটা জিনিস নিয়ে খুব কৌতূহল হয়, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি বলছেন, আপনার কয়েক দশকের অভিজ্ঞতা ব্যাংকিং সেক্টরে। ফার্স্ট জেনারেশন ব্যাংক এক ধরনের ধাঁচে ছিল, এখন তো চতুর্থ জেনারেশনের ব্যাংক আসলো। আনফর্চুনেটলি এই নতুন প্রজন্মের ব্যাংকগুলোই ব্যবসা করতে গিয়ে সবচেয়ে বেশি বোধহয় বিপদে পড়লো, কারণ তারা সার্ভাইভ করতে গিয়ে তাদের অনেকের নামই এখন উঠে আসছে। আপনি কি পার্থক্য দেখেন
প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ব্যাংকগুলো যেটা পারলো, নতুন জেনারেশনের ব্যাংকগুলো কেন ব্যবসা করতে গিয়ে বিপদে পড়লো? আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে যে ফার্স্ট বাংলাদেশের ব্যাংকিং স্টিল দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আছে দ্যাট ইজ বেসড অন কর্পোরেট বেসড এবং আরবানাইজ বেসড। আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকের এই ঢাকা শহর বা চিটাগং শহরে দেখবেন যে প্রতিটা অল্টারনেটিভ বিল্ডিং ইজ এ ব্যাংক কমার্শিয়াল এরিয়াগুলোতে। আবার একটু আপনি ইউনিয়ন লেভেলে যাবেন, উপজেলা লেভেলে যাবেন, অনেক ব্যাংক খুঁজে পাবেন না, যদিও এটা এখন ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, আজিয়ান ব্যাংকিং মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। তাহলে একটি ফার্স্ট জেনারেশন ব্যাংক ওই একই সে ফর এক্সাম্পল কর্পোরেটের কাছে যাচ্ছে একই প্রোডাক্ট নিয়ে, তার বয়স হচ্ছে সে 40 ইয়ার্স ব্যাক অথবা 30 ইয়ার্স ব্যাক, আর একটি ব্যাংক গতকালকে জন্ম দিল, সেও কিন্তু একই কাস্টমারের কাছে যাচ্ছে উইথ দ্য সেম ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, বাট there is a huge difference between the financial strength of this first generation and the fourth generation. And also their board of governors, যেটা আপনার যত পুরনো ব্যাংক, যারা এস্টাবলিশ ব্যাংক, তারা যতখানি ম্যাচিওর্ড, তারা যারা ফিফথ জেনারেশন বা ফোর্থ জেনারেশন হচ্ছে, দে আর নট আপ টু দ্যাট লেভেল। দেন নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে যদি কোনো ব্যবসায়ী একটি ব্যাংকের ক্যাপিটাল হয় সে 500 crore, সেখানে আপনি ওই ব্যাংকটা কোনো জায়গায় ডিল করছে 30,000 কোটি, কোনো জায়গায় 40,000 কোটি, কোনো জায়গায় 20,000 কোটি, কোনো জায়গায় 50,000 কোটি, কোনো জায়গায় আবার 1 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে একটি মালিক যদি মনে করে, মালিক মিনস হচ্ছে আই এম টকিং অ্যাবাউট দ্য স্পন্সর্স, আই শুড নট সে দ্য মালিক, সে যদি মনে করে যে আই হ্যাভ ইনভেস্টেড দিস অ্যামাউন্ট অফ মানি, হোয়াট return I am getting from that year. আমি যদি if I invest this money to my garments, if I invest this money to XYZ industry, তাহলে তো আমি রেট অফ রিটার্নটা এটা পেতাম। তো তাহলে এখানে ব্যাংকিং ইজ এ সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এখানে ওই ওভার দ্য নাইট রিটার্ন আপনার পাওয়ার কোনো কথা না। ব্যাংকের টোটাল প্রোডাক্টের, টোটাল এস্টাবলিশমেন্টের বা টোটাল টেকনোলজি ডালপালা গজাতেই অ্যাটলিস্ট ইট শুড টেক 5 to 10 years. সো আপনি যদি ফ্রম দি ডে ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু উইথড্র ইউর ইনভেস্টমেন্ট ফ্রম দিস ইয়ে, অবভিয়াসলি এটা মুখ থুবড়ে পড়বে। তো আজকে যেটা হয়েছে যে এই ফার্স্ট জেনারেশনের সাথে ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন পাল্লা দিতে যে ইয়েটা হয়েছে, তারা রাতারাতি তাদের দে ওয়ান্ট টু মেক দ্যাট প্রফিট, এবং আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে আপনার যেটাকে বলে ফোর্থ না ফিফথ জেনারেশন, তাদের মোস্ট অফ দ্য ব্যাংকসই আর নাও স্ট্রাগলিং। নাম্বার অ্যান্ড দ্য ফাইনাল নাম্বার ইজ দ্যাট ব্যাংকের ব্যবসাটা নির্ভর করে হচ্ছে ট্রাস্ট, রিলেশনশিপ অ্যান্ড কনফিডেন্সের উপরে। একটি রেপুটেড যে ব্যাংকটি আজকে সে অত্যন্ত এস্টাবলিশ ব্যাংক, সে কিন্তু 30-40 বছর পার হয়ে এখানে এসছে, তার উপরে মানুষের ট্রাস্ট বা কনফিডেন্স যতখানি বেশি, আর আপনার নতুন জেনারেশন ব্যাংকের উপরে সেটা থাকবে না। অন দ্য আদার হ্যান্ড যারা লোন নিতে চাই, তারা কিন্তু ওই ফার্স্ট জেনারেশন ব্যাংক থেকেও লোনের চেহারা যেরকম, ওই ফিফথ জেনারেশন ব্যাংকের থেকেও লোনের চেহারা একই রকম। সো তাদের কাছে সমস্যা না, তারা যে কোনো ব্যাংক থেকেই লোন নিয়ে দে আর কমফোর্টেবল, বাট দ্য রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দিস। সো আমার কাছে মনে হয় এদের থেকে আমরা যখন পরবর্তীতে যে ব্যাংকগুলো দেওয়া হয়েছিল সেগুলো যদি স্পেশালাইজ করা হতো, আমরা যে আজকে এসএমই বলে চিৎকার করতেছি, কটেজ মাইক্রো বলে চিৎকার করতেছি, এগ্রিকালচার বলে চিৎকার করতেছি, ওমেন এন্টারপ্রেনার বলে চিৎকার করতেছি, এইগুলা বিভিন্ন দেশে যেটা দেখা গেছে, এদের জন্য স্পেশালাইজড ব্যাংক আছে। সে এক ট্রেড ফাইন্যান্সের জন্য স্পেশালাইজড ব্যাংক আছে। সে আপনার আজকে আমাদের এগ্রিকালচার জিডিপিতে 3 to 4% কন্ট্রিবিউট করে, সেটার জন্য আমাদের কোনো স্পেশালাইজড ব্যাংক নাই, সেটা হয়তো গভর্নমেন্ট কৃষি ব্যাংক বা প্রাইভেট সেক্টরের ব্যাংকের কোনো স্পেশালাইজড নাই। সো এই সমস্ত ক্ষেত্রে যদি আমাদেরকে স্পেশালাইজ করে দেওয়া হতো, তাহলে কিন্তু ওই ব্যাংকটিও ঠিক থাকতো, সে মার্কেটও পেত, এবং আমার কাছে মনে হয় যে দ্য স্টেক হোল্ডার্স অর দ্য কাস্টমার্স উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। থ্যাংক ইউ। আমরা এই যে এসএমই এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ নিয়ে আমরা আপনার সাথে বিরতির পর একটি প্রশ্ন দিয়ে সেটি শুরু করব। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন।
দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেউদ্দিন আহমেদ। বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশন এই প্রশ্নগুলো পাঠায়, একেবারেই যারা ব্যাংকিং সামনে করতে চায় বা ব্যাংকার হতে চায় তারা আজকের প্রশ্নগুলো পাঠিয়েছে। আমি শুরু করছি। তারা প্রথমে জানতে চায়, একটু অন্যরকম প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি ব্যাংকার না হলে কি হতেন? টিচার, প্রফেসর। প্রফেসর হতেন। সেকেন্ড প্রশ্ন, আপনার কাছে খেলাপি ঋণ আদায়ের সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? সবচেয়ে কার্যকর হচ্ছে যে ফ্রম দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কন্ট্রোলকে আপনার জোরদার করতে হবে। ইন্টারনাল যে আমার ক্রেডিট প্রসেস আছে সেটাকে স্ট্রং করতে হবে, সেরকমভাবে এক্সটার্নাল আমাদের যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে। থার্ড প্রশ্ন, কিভাবে ব্যাংকের পারফরমেন্সকে উন্নত করা যায়, প্রযুক্তি নাকি মানব সম্পদ? বোথ। নাম্বার ওয়ান মানব সম্পদ, সেকেন্ড হচ্ছে প্রযুক্তি। দিস ইজ দ্য টু আর ভেরি ভাইটাল অর্গান ফর এনি ব্যাংকস। ওকে, চতুর্থ প্রশ্ন, ব্যাংকিং খাতে সবচেয়ে বড় পরিবর্তন আনবে কোনটি, ডিজিটালাইজেশন নাকি রেগুলেটরি রিফর্ম? Regulatory reforms is not a continuous process. It comes occasionally, but this digitalization is a continuous process. There is no end, and in the global context, I think we have to go along. শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়া ভিত্তিক ব্যাংকের কোন বিভাগে এখনো ভালো জনবলের অভাব আছে আপনার চোখে? I think for the last 42 years, Sharia ভিত্তিকে কোনো ধরনের কোনো গাইডলাইন তৈরি হয়নি centrally. So each and every bank is explaining the Sharia in their own way. So আমার কাছে মনে হয় ফার্স্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আমাদের সেন্ট্রালি একটা শরিয়া গাইডলাইন দরকার আছে, যেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যাংক ইউনিফর্মলি চলবে। অর্থাৎ জনবল নিজেই কনফিউজড হয়ে আছে যে তারা আসলে কোন গাইডলাইনটা ফলো করবে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। পরের প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকের ভালো গ্রাহক কারা, এসএমই নাকি বড় উদ্যোক্তা? দেখেন, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলি কিন্তু ওই কাস্টমারের জন্যই কাছে জনপ্রিয় যারা ইসলামিক সেন্টিমেন্ট বেশি ফোকাসড। তো সেক্ষেত্রে কিন্তু কর্পোরেটও সেই ধরনের লোক আছে, এসএমইতেও আছে। তো সুতরাং এটা আসলে কর্পোরেট বা এসএমইর ক্ষেত্রে না, শরিয়া ভিত্তিক মানুষ ব্যাংক হচ্ছে ধর্মপ্রিয় মুসলমান মানুষ সম্প্রদায়ের জন্য একটি প্রিয় জায়গা। তারা বিশ্বাস করে যে এই ধরনের ব্যাংকিং আমাদের ধর্মে এটা নৈতিকতার দিক থেকে আপনার অ্যাকসেপ্টেড। সো ওই সেন্টিমেন্ট থেকে আসলে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকে আসছে। সো ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দ্য কর্পোরেটস অ্যান্ড এসএমই অ্যান্ড রিটেলস। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। এটা আপনার মানে ফিলোসফিকে নিয়ে আমরা জানতে চাই। সেটা হচ্ছে যে কর্মীদের জন্য কোনটি বেশি কার্যকর হয়, কঠোর নিয়ম দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা নাকি স্বাধীনতা দিয়ে দেয়া কাজ করানোর? No. স্বাধীনতা না, I should say the motivational approach, because obviously it is related with this their financial year, but আপনাকে এইভাবে উত্তরটা যদি দেই যে স্ট্যান্ড চার্ট এইচএসবিসির মালিক পক্ষ তো বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডেই নাই, কোথাও তো বসে না। হাউ দে আর রানিং দেয়ার ব্যাংকস, দে থ্রু সিস্টেম অ্যান্ড দে আর ফ্রি টু ওয়ার্ক এনিথিং বিকজ কেউই নাই। সো দ্য পয়েন্ট হচ্ছে যে ওয়ান্স দ্য সিস্টেম উইল বি ইন প্লেস, so automatically the professionals will get their independence and the bank will run in a professional way. That is the system. ওকে, পরের প্রশ্ন, যারা আপনার বেস্ট এমপ্লয়ি, সেরা কর্মী, তাকে নিজের প্রতিষ্ঠানে ধরে রাখার সহজ কৌশল কি? তাকে রিকগনাইজ করতে হবে, তাকে রিওয়ার্ড দিতে হবে, তাকে আপনাকে ইনসেন্টিফাই করতে হবে। তো অবভিয়াসলি সো দ্যাট when he will understand that I have been recognized as I am exceptional, and why he will move, because I think still in private sector banks the salary remunerations, all these things in comparison with our country, that is acceptable to all. So only the people needs the recognitions as in terms of the reward, in terms of their promotions, in terms of their incentives, all these things. এবং আমরা সেই জন্যই আপনি এই যে কেপিআই শব্দটা যেটা, এটা কিন্তু ব্যাংকে আপনি কিন্তু বেশি শুনবেন এবং ব্যাংকে সব থেকে প্রফেশনালি এটাকে ফলো করা হয়। 9 নম্বর প্রশ্ন, বস হবার বিপদ কি? To manage all the stakeholders, that is the most dangerous part, because this is each and every bank. I have to manage the 20 directors. Apart from the listed banks, there are thousands and lakhs of the shareholders. So they have their own expectations, and say last year we have given a dividend of 14% cash. So I have in my mind that is the stakeholders' expectations. It should not be less than that.
So that is a huge pressure on our year, as well as from the internal side, the 4,000 employees, they are expecting that the inflation is going up. So we have to compensate the inflations. So in the internal side and from the external side, both I have to manage equally with a satisfactory. খুব কঠিন কাজ। 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে একটু ভাবনার খোরাক দিবে। সেটা হচ্ছে যে যদি কোনো প্রযুক্তি এমন একটি আসলো যেটি ব্যাংকিং ব্যবস্থায় বিপুল পরিবর্তন নিয়ে আসে, তাহলে আপনি কি সেটি খুব সহসাই গ্রহণ করবেন নাকি একটু সাবধানে বা ধীরে চলনীতিতে যাবেন? দ্য পয়েন্ট হচ্ছে যে আমাদের সামনে আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছাড়া দ্যার ইজ নো আদার ওয়ে, বিকজ ইউ উইল ফাইন্ড আ লট অফ ফিনটেক কোম্পানি উইল কাম আপ ইন দ্য মার্কেট এবং দে উইল টেক দ্য পার্সেন্টেজ অফ বিজনেস অফ দ্য ব্যাংকস। আপনি এই যে ইয়ের কথা বলবেন, বিকাশের কথা বলবেন, বিকাশ ইজ টেকিং ওভার দ্য বিজনেস অফ দিস ইন টার্মস অফ দ্য রেমিটেন্স, ইন টার্মস অফ দিস ক্যাশ ট্রান্সফার অ্যান্ড অল দিস থিংস। Some more companies will come up in the market. So simultaneously, some banks is also offering the similar type of technological products to that. So we have no other alternative but to go for the go with the competitions of the fintech company. Whatever the technology advancement in the world, we have to follow. There is no other alternative. এবং আমি এটা অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার কাস্টমারকে দেওয়া, কমফোর্ট দেওয়া। আরেকটি হচ্ছে যে আপনি যত টেকনোলজিক্যাল করবেন, আপনার কম্পিটিটিভ কস্ট অনেক, অপারেশনাল কস্ট কমে যাবে এবং আপনার প্রোডাক্ট কস্ট অনেক কমে যাবে। আপনি যদি প্রোডাক্ট কস্ট কমাইতে পারেন, ইউ উইল বি মোর পপুলার টু দ্য কাস্টমার। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমার ধারণা যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। যারা আগামীতে ব্যাংকার হতে চায়, আমরা এই পর্বটি মানে আপনাকে আমন্ত্রণ জানানোর আগে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা একটি কথা বলে যে আগামীতে আসলে ব্যাংকে লম্বা ক্যারিয়ার করা সম্ভব কিনা, বা ব্যাংকে যারা কাজ করছে সেখানে ব্যাংকিং সেক্টরকে তারা অনেকটা অনৈতিক সেক্টর হিসেবে ধরে নেয় এখনকার বাস্তবতা অনুযায়ী। তারা এখানে আদৌ কাজ করতে চায় কিনা সেটি নিয়ে তাদের ভিতরে এক ধরনের দ্বিধা আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে তারা মনে করে ব্যাংকগুলো আগামীতে এতটাই প্রযুক্তি যেহেতু চর্চা হচ্ছে, ব্যাংকগুলোর সামনে ফিনটেক কোম্পানি হয়ে যাবে বা ইকোনমিতে ফিনটেক কোম্পানির দাপট বাড়বে ব্যাংকের তুলনায়। তাদের জন্য আপনার পরামর্শ কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমাদের দেশে দিস দ্য ফার্স্ট টাইম উই আর ফেসিং যে আমাদের দেশে ব্যাংকের শাটার খুললেই ওখানে টাকা রাখো। ব্যাংক আজকে লাইসেন্স দিল, কালকে ওই ব্যাংকটা গিয়ে একটা ব্রাঞ্চ খুললো, ওখানে মানুষের কনভিনিয়েন্স হচ্ছে, ওখানে হয়তো 0.5% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, ওখানে গিয়ে টাকা রাখো। আমরা কখনো মনে করি নাই যে ভালো ব্যাংক খারাপ ব্যাংকের এই মাথার রাখি নাই। আমাদের মনে হয়েছে সিন্স দ্য লাইসেন্স ইজ গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য গভর্নমেন্ট, সো ইট ইজ সেফ। এবং আমরা একটি ব্যাংকের যে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে এটারও খেয়াল রাখি না, যে কোথায় এটা ডুবে যাচ্ছে, কি নিউজ হচ্ছে, কি ক্লাসিফিকেশন হচ্ছে, এটাও রাখি না। কিন্তু আমরা জানি যে ইউএসএতে কয়টা ব্যাংক বসে গেছে, আমরা জানি যে আপনার ইন্ডিয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউটিআই ব্যাংকের কি হয়েছে, আপনার চেস ব্যাংক আমেরিকাতে সে কয়টা ব্যাংকের মার্জার দিয়ে তৈরি হয়েছে, আজকে হংকংয়ে কোন ব্যাংক বসে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আমরা নিজেরা কখনো এগুলোর ইভ্যালুয়েশনে যাই না। সো আমি প্রত্যেকের কাছে বলি যে বাংলাদেশ এর ব্যাংকিং মার্কেট ইজ এ 20 মিলিয়ন পিপল অ্যালং উইথ দ্য ইনভেস্টমেন্টস, এবং বাংলাদেশ ইজ এ ফুললি ট্রেড বেসড কান্ট্রি। আমাদের প্রত্যেকটা ব্যবসা কিন্তু আসলে ব্যাংকের উপরে বেশি নির্ভর করতে হয়। যে দেশের ক্যাপিটাল মার্কেট ইজ, আই থিঙ্ক দ্যাটস দ্য নীল, আই শুড সে দ্যাট ইজ দ্য অলমোস্ট দ্য ইন এ ভেরি ডাইং সিচুয়েশনস, সেখানে শুধুমাত্র মানি মার্কেট, অর্থাৎ দ্য ব্যাংকস ইজ দ্য মেইন সোর্স অফ দ্য মানি অফ ফর দ্য অল বিজনেসম্যান। কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা 3 মাসের 6 মাসের ডিপোজিট নিয়ে হাউ ক্যান ইউ ইনভেস্ট দিস মানি ফর আপনার 10 ইয়ার্স, হোয়ারাজ আপনি যদি বিগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যান, সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যান, পাওয়ার সেক্টরের ক্ষেত্রে যান, তা সেখানে কিন্তু 3 বছর 5 বছর রিটার্ন আসে না। বাট ফ্রম দ্য কাস্টমার সাইড দে আর কম্পেলড টু, ফ্রম দ্য সাপ্লাই সাইড উই আর অলসো কম্পেলড টু, বিকজ আমাদের লং টার্ম ফাইন্যান্সের কোনো সুযোগ নাই। সো ব্যাংক ইজ প্লেয়িং এ ভেরি ভাইটাল রোল অ্যান্ড ব্যাংক উইল কন্টিনিউ। স্টিল আমার কাছে মনে হয় যে মোর দ্যান ক্লোজ টু 50% পিপুল আর আনব্যাংকড পিপুল। তারা still you will find more than 1,000 NGOs are working in our country and they are successfully working. তার মানে there lot of banking potential is there, lot of unbanked people is there. So bank flourish করবে, but why we look for the bad thing that is exceptional and how it is happen, তোমরা জানো, প্রত্যেকেই তোমরা জানো যে কিভাবে ঘটেছে, এবং এটা ঘটেছে নট ন্যাচারালি, এটা ঘটেছে ইন্টেনশনালি। সো why you not consider that's a good bank? আমাদের দেশে কি 61 ব্যাংকস, এটা নিয়েও তো অনেক কোশ্চেন রয়ে গেছে। বাট আমি মনে করছি বাংলাদেশ এন্টায়ার ইকোনমি ইজ দ্য প্রাইভেট ইকোনমি,
এখানে ব্যাংকিং সেক্টর ইজ অলসো কন্ট্রিবিউটিং দ্য মোর দ্যান 75% শেয়ার হোল্ডার ইন বাংলাদেশ ইকোনমি। এবং আজকে যে ব্যাংকের যে প্রযুক্তিগত যে উৎকর্ষ তৈরি হচ্ছে, এটা কিন্তু এই প্রাইভেট ব্যাংকের দিয়েই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে। সো আমার মনে হয় দ্যার ইজ এ হিউজ পোটেনশিয়াল ইন দ্য ব্যাংকিং সেক্টর, এবং আমাদের দেশ নেক্সট 5 to 10 ইয়ার্সে এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশের ব্যাংকিং সেক্টরের সাথে সমানে তা পাল্লা দিয়ে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঠিক এই ভাবনাটা থেকে প্রশ্নটা করতে চাই, যেটি দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, যে ব্যাংক আসলে কবে স্বস্তি দেবে, সেই প্রশ্নের জায়গা থেকে জানতে চাই, 1 দশক পরে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? এই অবস্থা থেকে উত্তরণ কি আদৌ করতে পারবো আমরা? আমাদের যে ইনসিডেন্টটা হয়েছে, ইট শুড হ্যাভ অ্যান এন্ড, এবং এই এন্ডটা কিন্তু খুব শীঘ্রই হবে, বিকজ এই কারেন্ট প্রসেসটা বেশি দিন বাংলাদেশ অ্যাবসর্ব করতে পারবে না। সো এটা একটা কনক্লুশন হবে। আফটার দিস কনক্লুশনস আমার কাছে মনে হয় যে ব্যাংকের সামনে এই টেকনোলজিক্যাল আর অটোমেশনসের হাতছানি ছাড়া আর সামনে কোনো দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। এবং এই অটোমেশন আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যত হবে, তত কিন্তু ব্যাংকের ভিতরে ট্রান্সপারেন্সি আসবে, তত কিন্তু ব্যাংকের ভিতরে চেক ব্যালেন্স আসবে, এবং কর্পোরেট গভর্নেন্সটা এস্টাবলিশ হবে, এবং ইউ উইল ফাইন্ড সাম মোর পলিসি ম্যাটার চেঞ্জেস ইন নিয়ার ফিউচার। আপনি ব্যাংকিং সংস্কার কমিশনের কথা বলেছেন, আমার মনে হয় ইট ইজ গোয়িং টু ফর্ম, এবং আমার খুব শীঘ্রই মনে হচ্ছে যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের ভিতরেও কিছু চেঞ্জ আসবে। তো এই উইথাউট দিস থিংস, সেটাই তো আমরা দেখেছি যে কোথায় ব্যাংকিং সেক্টর ছিল আর কোথায় এসছে। আর যদি এটাকে প্রপারলি হ্যান্ডেল করা যায়, আমার কাছে মনে হয় দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি, অ্যান্ড আই এম কোয়াইট অপটিমিস্টিক দ্য বাংলাদেশি ব্যাংকস উইল কাম টু এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন উইদিন এ স্প্যান অফ 10 years, ইনশাআল্লাহ। জনাব মসলিউদ্দিন আহমেদ, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করব। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকে যারা যমুনা টেলিভিশনে যারা দর্শক আছে, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। যেই ব্যাংক অর্থনীতির লাইফলাইন হওয়ার কথা ছিল, সেটি নিজেই কখন ডেডলাইনে চলে এসেছে আমরা হয়তো টেরই পাইনি, অথবা টের পেলেও আমরা সেটি কিছুটা অ্যাভয়েড করেছি, সেটির দিকে তাকাইনি। কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যাংক এখন একদম খাদের কিনারে চলে এসেছে, সেটিকে ধরে আবারও উপরে নিয়ে আসতে হবে, তাহলেই বাংলাদেশের অর্থনীতিতে যে গতিটি থাকার কথা সেটি পারবে। আরেকটি জিনিস যেটি আজকে মসলিউদ্দিন আহমেদও বলছিলেন, যে সবাই একই ধরনের সেবা দেয়, সবার সার্ভিস, সবার শাখা, সবার কার্যক্রম একই জায়গায়, আরেকটু ডাইভার্সিফাইড করা যায় কিনা, এক একজনকে এক একটা দায়িত্বের জায়গায় আরেকটু পুশ করা যায় কিনা, সেটি নিয়ে নিশ্চয়ই নীতি নির্ধারকরা বা বাংলাদেশ ব্যাংক আগামীতে ভাববেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকে প্রযুক্তিগত পরিবর্তন আসবে। যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার নিয়ে কিছুটা চিন্তিত, তাদেরকে আজকে তিনি আশ্বস্ত করেছেন যে এই ক্যারিয়ার নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার সুযোগ নেই, কারণ ভালো প্রতিষ্ঠানও এখনও বাংলাদেশে সার্ভাইভ করছে এবং কাজ করছে। আমরাও তেমনটি আশা করি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে, এবং সামনে যারা আসবে তাদের সবাইকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি যেখানে যাবার কথা সেখানে যাবে, আমাদের অর্থনীতি শক্তিশালী হবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসলিউদ্দিন আহমেদ। বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশন এই প্রশ্নগুলো পাঠায়, একেবারেই যারা ব্যাংকিং সামনে করতে চায় বা ব্যাংকার হতে চায় তারা আজকের প্রশ্নগুলো পাঠিয়েছে। আমি শুরু করছি। তারা প্রথমে জানতে চায়, একটু অন্যরকম প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি ব্যাংকার না হলে কি হতেন? টিচার, প্রফেসর হতেন। সেকেন্ড প্রশ্ন, আপনার কাছে খেলাপি ঋণ আদায়ের সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? সবচেয়ে কার্যকর হচ্ছে যে ফ্রম দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কন্ট্রোলকে আপনার জোরদার করতে হবে। ইন্টারনাল যে আমার ক্রেডিট প্রসেস আছে সেটাকে স্ট্রং করতে হবে, সেরকমভাবে এক্সটার্নাল আমাদের যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে। থার্ড প্রশ্ন, কিভাবে ব্যাংকের পারফরমেন্সকে উন্নত করা যায়, প্রযুক্তি নাকি মানব সম্পদ? বোথ। নাম্বার ওয়ান মানব সম্পদ, সেকেন্ড হচ্ছে প্রযুক্তি। দিস ইজ দ্য টু আর ভেরি ভাইটাল অর্গান ফর এনি ব্যাংকস। ওকে। চতুর্থ প্রশ্ন,
ব্যাংকিং খাতে সবচেয়ে বড় পরিবর্তন আনবে কোনটি, ডিজিটালাইজেশন নাকি রেগুলেটরি রিফর্ম? Regulatory reforms is not a continuous process. It comes occasionally, but this digitalization is a continuous process. There is no end, and in the global context, I think we have to go along. শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়া ভিত্তিক ব্যাংকের কোন বিভাগে এখনো ভালো জনবলের অভাব আছে আপনার চোখে? I think for the last 42 years, Sharia ভিত্তিকে কোনো ধরনের কোনো গাইডলাইন তৈরি হয়নি centrally. So it's each and every bank is explaining the Sharia in their own way. So আমার কাছে মনে হয় ফার্স্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আমাদের সেন্ট্রালি একটা শরিয়া গাইডলাইন দরকার আছে, যেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যাংক ইউনিফর্মলি চলবে। অর্থাৎ জনবল নিজেই কনফিউজড হয়ে আছে যে তারা আসলে কোন গাইডলাইনটা ফলো করবে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। পরের প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকের ভালো গ্রাহক কারা, এসএমই নাকি বড় উদ্যোক্তা? দেখেন, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলি কিন্তু ওই কাস্টমারের জন্যই কাছে জনপ্রিয় যারা ইসলামিক সেন্টিমেন্ট বেশি ফোকাসড। তো সেক্ষেত্রে কিন্তু কর্পোরেটও সেই ধরনের লোক আছে, এসএমইতেও আছে। তো সুতরাং এটা আসলে কর্পোরেট বা এসএমইর ক্ষেত্রে না, শরিয়া ভিত্তিক মানুষ ব্যাংক হচ্ছে ধর্মপ্রিয় মুসলমান মানুষ সম্প্রদায়ের জন্য একটি প্রিয় জায়গা। তারা বিশ্বাস করে যে এই ধরনের ব্যাংকিং আমাদের ধর্মে এটা নৈতিকতার দিক থেকে আপনার অ্যাকসেপ্টেড। সো ওই সেন্টিমেন্ট থেকে আসলে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকে আসছে। সো ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দ্য কর্পোরেটস অ্যান্ড এসএমই অ্যান্ড রিটেলস। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। এটা আপনার মানে ফিলোসফিকে নিয়ে আমরা জানতে চাই। সেটা হচ্ছে যে কর্মীদের জন্য কোনটি বেশি কার্যকর হয়, কঠোর নিয়ম দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা নাকি স্বাধীনতা দিয়ে দেয়া কাজ করানোর? No. স্বাধীনতা না, I should say the motivational approach, because obviously it is related with this their financial year, but আপনাকে এইভাবে উত্তরটা যদি দেই যে স্ট্যান্ড চার্ট এইচএসবিসির মালিকপক্ষ তো বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডেই নাই, কোথাও তো বসে না। হাউ দে আর রানিং দেয়ার ব্যাংকস, দে থ্রু সিস্টেম অ্যান্ড দে আর ফ্রি টু ওয়ার্ক এনিথিং বিকজ কেউই নাই। সো দ্য পয়েন্ট হচ্ছে যে ওয়ান্স দ্য সিস্টেম উইল বি ইন প্লেস, so automatically the professionals will get their independence and the bank will run in a professional way. That is the system. ওকে, পরের প্রশ্ন, যারা আপনার বেস্ট এমপ্লয়ি, সেরা কর্মী, তাকে নিজের প্রতিষ্ঠানে ধরে রাখার সহজ কৌশল কি? তাকে রিকগনাইজ করতে হবে, তাকে রিওয়ার্ড দিতে হবে, তাকে আপনাকে ইনসেন্টিফাই করতে হবে। তো অবভিয়াসলি সো দ্যাট when he will understand that I have been recognized as I am exceptional, and why he will move, because I think still in private sector banks the salary remunerations, all these things in comparison with our country, that is acceptable to all. So only the people needs the recognitions as in terms of the reward, in terms of their promotions, in terms of the incentives, all these things. এবং আমরা সেই জন্যই আপনি এই যে কেপিআই শব্দটা যেটা, এটা কিন্তু ব্যাংকে আপনি কিন্তু বেশি শুনবেন এবং ব্যাংকে সব থেকে প্রফেশনালি এটাকে ফলো করা হয়। 9 নম্বর প্রশ্ন, বস হবার বিপদ কি? To manage all the stakeholders, that is the most dangerous part, because this is each and every bank. I have to manage the 20 directors. Apart from the listed banks, there are thousands and lakhs of the shareholders. So they have their own expectations, and say last year we have given a dividend of 14% cash. So I have in my mind that is the stakeholders' expectations. It should not be less than that. So that is a huge pressure on our year, as well as from the internal side. The 4,000 employees, they are expecting that the inflation is going up. So we have to compensate the inflations. So in the internal side and from the external side, both I have to manage equally with a satisfactory. খুব কঠিন কাজ। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে একটু ভাবনার খোরাক দেবে। সেটা হচ্ছে যে যদি কোনো প্রযুক্তি এমন একটি আসলো যেটি ব্যাংকিং ব্যবস্থায় বিপুল পরিবর্তন নিয়ে আসে, তাহলে আপনি কি সেটি খুব সহসাই গ্রহণ করবেন নাকি একটু সাবধানে বা ধীরে চলনীতিতে যাবেন? দ্য পয়েন্ট হচ্ছে যে আমাদের সামনে আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছাড়া there is no other way, because you will find a lot of fintech company will come up in the market এবং they will take the percentage of business of the banks. আপনি এই যে কথা বলবেন, বিকাশের কথা বলবেন, বিকাশ is taking over the business of this in terms of the remittance, in terms of this cash transfer and all these things. Some more companies will come up in the market. So simultaneously some banks is also offering the similar type of technological products to that. So we have no other alternative but to go for
the go with the competitions of the fintech company. Whatever the technology advancement in the world, we have to follow. There is no other alternative. এবং আমি এটা অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার কাস্টমারকে দেওয়া, কমফোর্ট দেওয়া। আরেকটি হচ্ছে যে আপনি যত টেকনোলজিক্যাল করবেন, আপনার কম্পিটিটিভ কস্ট অনেক, অপারেশনাল কস্ট কমে যাবে এবং আপনার প্রোডাক্ট কস্ট অনেক কমে যাবে। আপনি যদি প্রোডাক্ট কস্ট কমাইতে পারেন, ইউ উইল বি মোর পপুলার টু দ্য কাস্টমার। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমার ধারণা যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।